আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আরইউ এবং জিএসটির জন্য রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টার থেকে যেই টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে টপিকগুলো থেকে তোমার পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা 90 থেকে 99% সেই টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা এতদিন যা পড়ছো না কেন, যাই পড়ে থাকো না কেন, এই টপিকগুলো অবশ্যই তোমার পড়া উচিত এই মুহূর্তে এসে, এবং এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। তো এই টপিকগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। তো শুরু করা যাক ভিডিও। প্রথম যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকটা হলো বিক্রিয়া হার ও এনজাইম সংক্রান্ত। তো এই টপিক থেকে আসলে কি ধরনের কোশ্চেন হয়? বিক্রিয়া হার থেকে তোমার বেসিক্যালি ম্যাথমেটিক্যাল কোশ্চেন হয়। ওই যে dx/dt তোমাকে হয়তো বা বলে দিবে যে উৎপাদ তৈরি হইতেছে এত সেকেন্ডে এতগুলা, তো বিক্রিয়ার হার কত। তো বিক্রিয়ার হার সংক্রান্ত যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো অবশ্যই বইয়ের মধ্য থেকে দেখে নিবা, অথবা কোশ্চেন ব্যাংক, অথবা তোমার এতদিনের যে কনসেপ্ট বুক আছে, প্রিপারেশন বুক আছে, সেই বই থেকে দেখে নেওয়ার চেষ্টা করবা। এরপর আসে এনজাইম রিলেটেড। এই রিলেটেড কোশ্চেন হবে তোমার হচ্ছে থিওরিটিক্যাল, মুখস্থ, একবারে ছাটা মুখস্থ। তো কোনগুলা মুখস্থ করবা? এখন এসে কি সব মুখস্থ করবা? না, কোনগুলা মুখস্থ করবা? হাজারিন আখতারের বইয়ের কয়েকটা উদাহরণ আছে, কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। ওই এক্সাম্পল গুলা কখন কোন এনজাইম ব্যবহার করা হইতেছে, কোন এনজাইম ব্যবহার করা হইতেছে কোন বিক্রিয়ার জন্য, কোন বিক্রিয়া, বেশ কয়েকটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে। ঋণাত্মক প্রভাবক কি, ধনাত্মক প্রভাবক কি, কোনটা স্বপ্রভাবক হিসাবে কাজ করতেছে, গ্লিসারিন কোন ধরনের প্রভাবক, তারপর হচ্ছে তোমার আর্সেনিক কোন ধরনের প্রভাবক, ধুলাবালি কোন ধরনের প্রভাবক। এই জিনিসগুলো জানার চেষ্টা করবা, এবং কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, কোনটা বিক্রিয়ার হার বাড়াবে, কোনটা বিক্রিয়ার হার কমায়, আসলেই কি বাড়াইতে পারে কিনা এনজাইম, এই বিষয়গুলা জানার চেষ্টা করবো। ওকে, এরপর সাম্য অবস্থা সংক্রান্ত তোমাদের একটা কাজ থাকবে। তোমরা কমেন্ট করে জানাবা যে এনজাইম কি আসলে বিক্রিয়ার হার বাড়াতে পারে বা কমাইতে পারে, এনজাইম কি আসলে সাম্য অবস্থার কোনো চেঞ্জ ঘটাতে পারে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করবা। ওকে, এই বিষয়টা নিয়ে আমাকে কমেন্টে জানাবা। এবং আরেকটা কোশ্চেন তোমাদের জন্য থাকবে যে সাম্য অবস্থায় বিক্রিয়া কি গতিশীল থাকে নাকি থাকে না। এই দুটো কোশ্চেনের অ্যান্সার কমেন্ট করে জানানোর চেষ্টা করবো। এবার আসি নেক্সট টপিকে। সাম্য অবস্থা তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই টপিক থেকে এমসিকিউ আসার চান্সেস হাই, সব থেকে বেশি। এবং সাম্য অবস্থা থেকে আসলে কোন ধরনের কোশ্চেন হয়? সাম্য অবস্থা থেকে কোশ্চেন হয় লা সেদেলিয়া নীতি আছে না, সেই নীতি থেকে। তো সেই নীতি থেকে আসলে কি সেই নীতি তোমাকে জানতে চাবে? অবশ্যই না। তাহলে কি জানতে হবে? এক্সাম্পল। ওকে, কখন তাপহারী বিক্রিয়া হইতেছে, তাপ উৎপাদী বিক্রিয়া হইতেছে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা চেঞ্জের ক্ষেত্রে উৎপাদের চেঞ্জ কেমন, ঘনমাত্রার পরিবর্তনের জন্য কি ধরনের পরিবর্তন হয়, অথবা চাপ কোন কোন বিক্রিয়ার উপর প্রভাবক হিসেবে কাজ করতেছে, কোন কোন বিক্রিয়ার উপর সাম্য অবস্থা চেঞ্জ হবে না চাপ চেঞ্জ করলেও। এই যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো বই থেকে জানার চেষ্টা করবা, প্লাস প্রিপারেশন বুক যদি থাকে উদ্ভাসের, অথবা নেটওয়ার্কিং বলো, যাই বলো না কেন, যেই বইটা তুমি এখন ফলো করতেছো ওই বইয়ে দেখবা এই টপিকের উপর বেশ কয়েকটা এক্সাম্পল আছে। সেই এক্সাম্পল গুলা দেখবা, বইয়ের কয়েকটা এক্সাম্পল দেখবা, এবং যেই বইটা নিয়ে প্রিপারেশন নিচ্ছ ওই বইটা থেকে এক্সাম্পল দেখার চেষ্টা করবা। সব এক্সাম্পল না, তুমি আসলে চেষ্টা করবা বেসিক ধারণাটা নেওয়ার, যে কেন তাপমাত্রার উপর তোমার চেঞ্জ হচ্ছে, কেন চাপের উপর চেঞ্জ হচ্ছে। এখন যদি তোমার এমন হয় যে তুমি সাম্য অবস্থার উপর থিওরিটিক্যাল ধ্যান ধারণা নাই, তুমি আসলে কোশ্চেন গুলো বুঝতেছো না কিভাবে সলভ হইতেছে, তাহলে কমেন্ট করে জানাবা, আমি ওই সাম্য অবস্থার উপর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এর আগের ক্লাসে ফাজানের নীতির উপর তোমরা ক্লাস চাইছো, নেক্সট ক্লাসে আমি এটার উপর ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ওকে, এরপর আসো কেপি ও কেসি রিলেটেড। এই টপিকটা থেকে তোমার ম্যাথমেটিক্যাল কোশ্চেন এবং সম্পর্ক রিলেটেড কোশ্চেন হবে। দুইটাই ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলা। কেপি কখন, কোনটার জন্য কেপি কি, যে আলফা স্কয়ার ওয়ান মানে আলফা স্কয়ার, বেশ কয়েকটা এক্সাম্পল আছে না বইয়ে, বেশ কয়েকটা এক্সাম্পল আছে না। সেই এক্সাম্পলে যে শেষে কেপি এর যে ডিরেক্ট সূত্রটা আসে, সেই সূত্রটা মুখস্থ করবা। এই যে তোমার হচ্ছে I2 কে K2 এবং I2 রিঅ্যাকশনে যে 2KI উৎপন্ন হইতেছে, এটার জন্য যে কেপি কি, কেসি কি, কেপি কেসির মধ্যকার সম্পর্ক, যে কেপি ইকুয়াল কেসি আর টি ডেল এন, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন গুলো তোমার জানা লাগবে, এবং এই ইকুয়েশন থেকে কিন্তু মাস্ট বি কোশ্চেন হয়, এই ইকুয়েশন থেকে কিন্তু কোশ্চেন হয়। এবং তার বাইরেও এই যে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে ডিরেক্ট তোমাকে বিয়োজন মাত্রা দিয়ে দিবে, এবং তোমাকে বলবে এটার কেপি কত, কেসি কত। তো এই সম্পর্কে জানলে তুমি কেপি জানলে কেসি বের করতে পারবা, অথবা তোমার আলফা জানলে তুমি হচ্ছে ডিরেক্ট তুমি কেপি কেসি যে কোনো একটা বের করতে পারতেছো। ওকে, এগুলা দেয় পরীক্ষার মধ্যে। তো তোমার কাজ ছিল এই টপিক গুলা থেকে প্র্যাকটিস করা। এরপর পিএইচ এবং পিওএইচ, এইখান থেকে তোমার দুই টাইপের কোশ্চেন হবে। একটা হলো ম্যাথমেটিক্যাল, এটা ডিরেক্ট ম্যাথমেটিক্যালের জন্য তোমার কোন ধরনের সূত্রটা জানতে লাগবে,
বিয়োজন মাত্রায় সূত্র জানতে হবে, আলফা ইকুয়াল রুট ওভার কে বাই সি এই সূত্র জানতে হবে, পিএস ইকুয়াল যে মাইনাস লগ এইচ হয় এই সূত্র জানতে হবে, এবং পিএইচ ইকুয়াল যে মাইনাস লগ আলফা স্কোয়ার সি লেখা যায় এটাও জানতে হবে। এই যে তিনটা সূত্র পিএইচ নির্ণয়ের জন্য জরুরি, এবং এই তিনটা সূত্র তুমি অবশ্যই এই তিনটা সূত্রের উপর ম্যাথমেটিক্যাল জ্ঞান রাখো, এই সূত্রের উপর ম্যাথ সলভ করো, বেশ কয়েকটা ম্যাথ সলভ করার চেষ্টা করো, যাতে করে তোমার এই টপিক থেকে কোনো কোশ্চেন আসলে মিস না যায় ম্যাথমেটিক্যাল। এবং থিওরির জন্য তোমাকে কি জানতে হবে, বিভিন্ন ফলের পিএস কত, কখন পিএস কি হয়, লবণাক্ত পানিতে পিএস কত হয়, তারপর হচ্ছে তোমার চুনের পিএস কি রকম, কখন ক্ষার হইতেছে কখন অম্ল হইতেছে, এই টাইপের পিএস, বা বিভিন্ন ফল বিভিন্ন পিঁপড়ার ফর্মিং অ্যাসিডে কি ধরনের পিএস পাওয়া যায়, এই যে বিভিন্ন ধরনের এক্সাম্পল বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখবে সুন্দর মতো একটা স্টক দেওয়া আছে, সেই স্টক থেকে পড়ার চেষ্টা করবা। ওকে, সেই স্টক থেকে পড়ার চেষ্টা করবা। এর পরের টপিকে আসি, অম্লত্ব, ক্ষারত্ব এবং ট্রাইটেশন। এই টপিকটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। অম্লত্ব এবং ক্ষারত্ব থেকে কি ধরনের কোশ্চেন হয়? প্রথমত অম্লত্বে আসি। অম্লত্বে যেটা আসে যে তোমার ওই যে অম্লত্বের একটা ধারা আছে না, কোনটা কার থেকে বেশি ধরে H2SeO3 আর H2SO4 দিল, তোমাকে বললো এটার মধ্যে কোনটা সব থেকে বেশি শক্তিশালী। অক্সি অ্যাসিডের যে অম্লত্বের ক্রম সেটা জানতে হবে। এরপর অক্সি অ্যাসিডের যে এক্সেপশনাল কিছু বৈশিষ্ট্য আছে সেটা তোমাকে জানতে হবে, সেটার ক্রম জানতে হবে। এবং অম্ল অ্যাসিডের যে কেন্দ্রীয় জারণ সংখ্যা কার কোনটা সেটা বের করা অবশ্যই এতদিনে জানা থাকা উচিত, না থাকলে অবশ্যই জেনে নেবা এই জিনিসগুলো। এবং ক্রমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা থেকে আমি যদি বলি, ক্রমটা হলো সব থেকে বেশি, ক্রমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং সেম জিনিসটা গোস টু হচ্ছে ক্ষারত্বর জন্য। এবং ট্রাইটেশনের মধ্যে কখন কোনটা ঢাললে অম্লত্ব হবে, কোনটা ক্ষারত্ব হবে, কখন কোন যৌগ অম্ল বেশি, কোন যৌগ ক্ষার বেশি, কোনটা অম্লীয় কোনটা ক্ষারীয়, এই টপিকগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। ওকে, বাফার দ্রবণ কোন ধরনের বাফার, সেটা অম্লীয় বাফার না ক্ষারীয় বাফার, এই টপিকগুলো তোমাকে জানতে হবে। এগুলো কি হবে, এগুলো তোমার জাস্ট উদাহরণ মনে রাখো। এখন যে তোমার ওইখানে থিওরিটিক্যাল মুখস্থ, থিওরি মানে আগে এইচএসসির জন্য যে আমরা মুখস্থ করতে হবে, মুখস্থ করার দরকার নেই, তুমি এক্সাম্পল মনে রাখো, এটা অম্লীয় বাফার, এটা হলো ক্ষারীয় বাফার, কেন হইতেছে, এখানে ক্ষার বেশি হইতেছে, এখানে অম্ল বেশি হইতেছে, এই টাইপের জিনিসগুলো জাস্ট এর বেশি বাইরে বেশি এক্সেস পড়ার কোনো দরকার নেই। ওকে, এবং স্থির তাপমাত্রা, যেই টপিকটা আমরা প্রায়শই মিস করে যাই, এই টপিকটা থেকে কিন্তু এবার ঢাবিতেও কোশ্চেন হয়েছে। ওকে, তো এই টপিকটা আমরা প্রায়শই মিস করে যাই, যা সব পদ্ধতি কিন্তু স্থির তাপমাত্রা টপিকটা পড়ে যায় না। স্থির তাপমাত্রা আসলে কোন টপিক, ওই যে এসিড, দেখবা বইয়ের মধ্যে একটা চিপার মধ্যে একটা পেজ আছে, সেই চিপার মধ্যে এসিডের শক্তিশালী অ্যাসিড ও দুর্বল ক্ষারের একটা স্থির তাপমাত্রা আছে, দুর্বল ক্ষার ও শক্তিশালী অম্লের একটা স্থির তাপমাত্রা আছে, দুর্বল অম্ল শক্তিশালী ক্ষারের একটা স্থির তাপমাত্রা আছে, সেটার উদাহরণ আছে এবং সেটার আবার এক্সেপশনও আছে। তো বইয়ের একটা পেজে আছে স্থির তাপমাত্রাগুলো, আরেকটা পেজে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, যেগুলোতে দেওয়া আছে তোমার সুন্দর মতো করে এক্সেপশন। তোমার এই উদাহরণগুলো জানা লাগবে এবং সেটার কোনটার কত তাপ, কত শক্তি লাগে, সেই শক্তিটা তুমি অবশ্যই জেনে নেবা। এতটুকুই ছিল আজকের ভিডিও। এই টপিকগুলো তুমি যদি সুন্দর মতো করে পড়ো, এই টপিকগুলো যদি তুমি এখন A to Z পড়ো, কভার করো, আমি শিওর যে এই অধ্যায় থেকে তোমার কোশ্চেন মিস যাওয়ার চান্সেস খুবই রেয়ার। তোমার কাজ হলো এই টপিকগুলো জানার পর এই টপিকগুলো তুমি এখন যে আস্তে করে যে বইটা খুলবা, টপিকগুলো থেকে মুখস্থ করবা, এবং কোনো টপিক যদি না বুঝে থাকো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে, সেই চ্যানেলে তুমি হচ্ছে নক দিও যে ভাইয়া এটা বুঝতেছি না, সলভ করে দেওয়ার চেষ্টা করেন, অথবা যে কোনো ধরনের কোশ্চেন যদি আসে অবশ্যই কোশ্চেন করার চেষ্টা করবো, কমেন্টে করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে করতে পারো, যেখানে খুশি সেখানেই করো, বাট কোশ্চেন করো, বেশি বেশি জানার চেষ্টা করো, এবং এই মোমেন্টে এসে যেই টপিকগুলো দিচ্ছি সেই টপিকগুলো যেন কোনোভাবে মিস না যায়। তুমি মিস করো, একটা টপিকও মিস করো, তোমার কিন্তু পরীক্ষা দাগানোর পসিবিলিটিস কমে যেতেছে। তো তুমি যেই চেষ্টা করবে, এই অধ্যায় কিন্তু অনেক বড় একটা অধ্যায়, আমি চেষ্টা করছি অনেক ছোট জায়গার মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসা, তো অনেক কম টপিকে আমি দেওয়ার চেষ্টা করছি, যে টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে কি পড়া উচিত, অনেকেই কোশ্চেন করে যে এর বাইরে কি আসলে ভাইয়া পড়া উচিত, আমি বলবো আগে ভাই এগুলো কভার কর, এইগুলো টপিক যখন কভার হবে তোর হাতে যদি সময় থাকে তাহলে তুই বাইরে কভার করিস।
বাট এগুলো টপিকের পর। ওকে, এই টপিকগুলো যদি কভার করতে পারিস 90% থেকে 99% ইনশাল্লাহ কমন পড়বে। ওকে, তো যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখতেছো, আগের যদি ভিডিওগুলো না দেখে থাকো তো আমি হচ্ছে প্লে লিস্টটা রিকমেন্ড করবো, আমাদের আইইউ প্লাস জিএসটি প্লে লিস্ট। এই প্লে লিস্টে শুরু থেকে দেখার চেষ্টা করো, যেখানে আমরা ফিজিক্স ম্যাথ অনেকগুলা ক্লাস নিয়ে কভার করার চেষ্টা করছি। কেমিস্ট্রি কভার শেষ হলে ফিজিক্সের এবং ম্যাথের বেশ কয়েকটা অধ্যায় বাকি আছে, সেই অধ্যায়গুলো আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমাদের মোটামুটি সব ক্লাস আপলোড করা হয়ে যাবে আরইউ এবং জিএসটির জন্য, ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের। তো ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো। বেস্ট অফ লাক।